শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 30 ডিসেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দিতে বিজেপির টিকিট পেতে দৌড়ঝাঁপ, কংগ্রেস পাচ্ছে না প্রার্থী। সীমানা পুনর্নির্ধারণের পর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক চিত্র অনেকটাই বদলে গেছে। আগে যেখানে সংখ্যালঘু ভোটারদের প্রাধান্য ছিল, সেখানে এখন এই কেন্দ্রটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে পরিণত হয়েছে। রাজনৈতিক হিসাব অনুযায়ী এই কেন্দ্রে সংখ্যালঘু মুসলিম ভোটারের তুলনায় প্রায় ৭৫,০০০ বেশি হিন্দু ভোটার রয়েছেন। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি যে বড় সুবিধা পাবে তা প্রায় নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে বিজেপির জয় প্রায় নিশ্চিত ধরে নিয়ে এখন মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে হাইলাকান্দি থেকে কে পাবেন বিজেপির টিকিট। দলীয় টিকিট পেতে একাধিক নেতা জোর চেষ্টা চালাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন যুবনেতা ডক্টর মিলন দাস, রাজ্য বিজেপির সহ সভানেত্রী মুন স্বর্ণকার এবং হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী। তবে ডক্টর মিলন দাস ও মুন স্বর্ণকার দুজনেই 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন এবং পরাজিত হন। সেই বিষয়টি এবার তাদের ক্ষেত্রে একটি দুর্বল দিক হিসেবেই দেখা হচ্ছে। জেলা সভাপতি কল্যাণ গোস্বামী রাজ্য স্তরের একাংশ শীর্ষ নেতার পছন্দ হলেও বিজেপির দলীয় নিয়ম অনুযায়ী জেলা সভাপতি পদে থেকে বিধানসভা নির্বাচনের টিকিট চাওয়া যায় না। ফলে তাকে প্রার্থী হতে হলে আগে জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিতে হবে, যা এখনও তিনি করেনি। এরই মধ্যে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে শেখর দেবকে ঘিরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ওএসডি হিসেবে কাজ করা শেখর দেব হঠাৎ করেই টিকিটের দৌড়ে এগিয়ে গেছেন বলে মনে করা হচ্ছে। পেশায় প্রাক্তন সাংবাদিক শেখর দেব 2016 সালে সোনোয়াল মুখ্যমন্ত্রী হবার পর বরাক উপত্যকার ওএসডি নিযুক্ত হন। পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সময়ে তিনি ঝাড়খণ্ডের রাজ্যপালের ওএসডি হিসেবে দায়িত্ব পালন করেন। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ এবং আরএসএসের সঙ্গে সম্পর্ক তাকে অন্য প্রার্থীদের তুলনায় বাড়তি সুবিধা দিচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। ফলে তার নাম সামনে আসতেই অন্য প্রার্থীদের মধ্যে অস্বস্তি বেড়েছে। এছাড়াও সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন রাজ্য বিজেপি সদস্য সৈকত দত্ত চৌধুরী, যার নাম সাম্প্রতিক সময়ে জোরালোভাবে আলোচনায় এসেছে। প্রাক্তন জেলা সভাপতি স্বপন ভট্টাচার্যও এই দৌড়ে রয়েছেন। তার পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি তাকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে মনে করা হচ্ছে। যেখানে বিজেপির অন্তর্মহলে টিকিট নিয়ে তীব্র লড়াই চলছে, সেখানে কংগ্রেস এ নিয়ে তেমন কোনো হেলদুল নেই। রাজনৈতিক সূত্রের খবর, কংগ্রেস এখনও হাইলাকান্দি থেকে শক্তিশালী কোনো প্রার্থীর নাম চূড়ান্ত করতে পারেনি। প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পুত্র প্রাক্তন বিধায়ক রাহুল রায়কে হাইলাকান্দি আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রথমে দেখা হলেও বর্তমানে পরিস্থিতি পাল্টে গেছে। নতুন বছর শুরু হতে কয়েক ঘন্টা বাকি, কিন্তু রাহুল রায় এখনও কংগ্রেসে যোগদান করেননি। তিনি এবার বিধানসভা নির্বাচনে প্রতিযোগিতা নাও করতে পারেন বলে একটি মহল দাবি করছে। বদলে যাওয়া জনসংখ্যাগত সমীকরণ এবং বিজেপির সাংগঠনিক শক্তির কারণে কংগ্রেস শিবিরে প্রার্থী হতে আগ্রহ কম বলেই জানা যাচ্ছে। সব মিলিয়ে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের লড়াই এখন বিজেপির ভেতরের টিকিট যুদ্ধেই সীমাবদ্ধ। শেষ পর্যন্ত কাকে প্রার্থী করা হবে সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে জেলার রাজনৈতিক মহল। অপরদিকে এবার জুবিন গর্গের মৃত্যু মামলায় করোনার তদন্ত শুরু করেছে সিঙ্গাপুরের এক আদালত। নতুন বছরের 14 জানুয়ারি শুরু হবে এই প্রক্রিয়া। মায়াবিনী গায়কের মৃত্যুকে ঘিরে কী পরিস্থিতিতে কীভাবে ঘটনাক্রম ঘটেছিল তা খতিয়ে দেখতেই এই বিচার বিভাগীয় অনুসন্ধান শুরু হচ্ছে বলে সেখানকার স্থানীয় মিডিয়া জানিয়েছে। সিঙ্গাপুরের স্টেট কোর্টে এই তদন্ত প্রক্রিয়া শুরু হবে। সত্য উদ্ঘাটনেই মূলত এই অনুসন্ধান। ফলে ঘটনাক্রম, মৃত্যুর সঠিক সময়, স্থান ও পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট তথ্য সামনে আসবে। সিঙ্গাপুর পুলিশ বলছে তাদের তদন্তে উঠে আসা যাবতীয় তথ্য ও রিপোর্ট শুনানির আগেই স্টেট করোনারের কাছে জমা দেওয়া হবে। উল্লেখ্য, গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিন গর্গের।
এর একদিন পরই এক সাংস্কৃতিক উৎসবে তার গান গাওয়ার কথা ছিল। সিঙ্গাপুর পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী সেখানকার একটি দ্বীপ উপকূলে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে সমস্যায় পড়েন জুবিন। ঘটনার পর সেন্ট জোন্স দ্বীপ এলাকা থেকে সাহায্যের জন্য তাদের কাছে প্রথম ফোনটি আসে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে থাকা অন্যরাই পুলিশকে জুবিনের ব্যাপারটি জানায়। পরে শিল্পীকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন জুবিন গর্গকে। সিঙ্গাপুর পুলিশ আগেই জানিয়েছিল জুবিন গর্গের মৃত্যুর ঘটনার বিভিন্ন দিক তারা খতিয়ে দেখছে। নতুন বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতেই হবে করোনার তদন্ত, যদিও এরই মধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছিল ঘটনায় কোনো অপরাধমূলক দিকের ইঙ্গিত মেলেনি। প্রসঙ্গত, সিঙ্গাপুরের আইনে করোনার তদন্ত হল মূলত বিচার বিভাগীয় অনুসন্ধান, যার উদ্দেশ্য ঘটনার মূল কারণ ও পরিস্থিতি খুঁজে বের করা। এই প্রক্রিয়ায় কারো বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয় না, মূলত খোলা আদালতেই হয় শুনানি। তবে প্রয়োজনে গোপন শুনানির ব্যবস্থাও থাকে। মামলার জটিলতার উপর নির্ভর করে একাধিক দিন ধরে শুনানি চলতে পারে। শুনানি শেষে মৃত্যুর পরিস্থিতি সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট পেশ করবেন করোনার। অপরদিকে আসামে আধুনিক পুলিশি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুয়াহাটি পুলিশ কমিশনারের স্থায়ী ভবন এবং স্বয়ংচালিত নগর নজরদারির ব্যবস্থার উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে তিনি ওই ভবনেই একটি ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করেন। 111 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে গুয়াহাটি পুলিশ কমিশনারের নতুন কার্যালয় ভবন। পাশাপাশি 2000টি সিসিটিভি ক্যামেরা নিয়ে গঠিত হয়েছে স্বয়ংচালিত নগর নজরদারি ব্যবস্থা। সোমবার নতুনভাবে উদ্বোধন হওয়া গুয়াহাটি পুলিশ কমিশনারের কার্যালয়ে রাজ্যের অপরাধ অনুসন্ধান বিভাগের উদ্যোগে আয়োজিত নতুন ন্যায় সংহিতা সম্পর্কিত একটি প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় মোতায়েন করার জন্য ফরেনসিক ভ্রাম্যমাণ বাহনেরও ফ্ল্যাগ অফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোট 292 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই দুইটি প্রকল্প উদ্বোধন করেন। উল্লেখ্য, পুলিশ কমিশনারের নতুন দফতর ভবনটি 111 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। ওই ভবনটি মোট 10 তলা, বেসমেন্ট ও গ্রাউন্ড বাদ দিয়ে 8 তলা এবং প্রতিটি তলায় আলাদা আলাদা পরিকাঠামোগত সুবিধা রয়েছে। ভবনে রয়েছে মিডিয়া ইন্টারঅ্যাকশন সেল, প্রথম তলায় ভেরিফিকেশন ইউনিট, আদালত শুনানির কক্ষ, আর্কাইভ, অপেক্ষমান লাউঞ্জ, ইউটিলিটি পরিষেবা, ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, পুলিশের বিভিন্ন দফতর ও আধিকারিকদের জন্য পৃথক কক্ষ, বিস্তৃত প্রাঙ্গণে উন্নয়ন ব্যবস্থা, শক্তিশালী এমইপি পরিষেবা, এইচবিএসি সিস্টেম এবং বৃহৎ সৌর বিদ্যুৎ। এই কমপ্লেক্সটি বেশি সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতির কথা মাথায় রেখে পরিকল্পিত করা হয়েছে, যেখানে নিরাপত্তা, সুরক্ষা, উন্নয়ন এবং জনগণের সুবিধার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই ভবনে গুয়াহাটি পুলিশের সব শাখা থাকবে এবং এখানে 400 জন আধিকারিকের বসার ব্যবস্থা থাকবে। এছাড়াও এখানে একটি গ্রন্থাগার ও একটি আর্কাইভ থাকবে। অপরদিকে চাইনিজ মোমোর মতো ঘৃণা কটাক্ষ শুনতে হয়েছিল এঞ্জেলকে। উত্তরাখণ্ড সরকারকে এক হাত নিয়ে অভিযুক্তের সন্ধানে 10 লক্ষ টাকা ঘোষণা প্রদ্যুৎ কিশোরের। চাইনিজ ও মোমো সম্বোধন করে প্রথমে মন্তব্য, পরে মারধর এবং শেষ পর্যন্ত উত্তরাখণ্ডে করুণ মৃত্যু এঞ্জেল চাকমা নামের ত্রিপুরা ঊনকোটি জেলার মেধাবী তরুণের। আর এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এবার উত্তরাখণ্ড সরকারের তীব্র সমালোচনা করলেন তীব্রামতার নেতা রাজ পরিবারের উত্তরসূরি প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেব বর্মা। এঞ্জেল হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে ধরিয়ে দেওয়ার জন্য মাত্র 25,000 টাকা পুরস্কার ঘোষণাকে তিনি মানব জীবনের চরম অপমান বলে মন্তব্য করেন। সেই সঙ্গে জানান, মূল অভিযুক্তের সন্ধান দিতে পারলে তিনি 10 লক্ষ টাকা পুরস্কার দেবেন। ঠিক কি ঘটেছিল এঞ্জেলের সঙ্গে? উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে দেবভূমি উত্তরাখণ্ডে পড়তে গিয়েছিলেন এঞ্জেল। ফাইনাল ইয়ার MBA পড়ুয়া এই এঞ্জেল ছিলেন তার ব্যাচের সেরা ছাত্রদের মধ্যে একজন, যিনি যোগ্যতার জুড়ে এক বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরির অফারও পান।
বহুদিন ধরে ফুটবল প্রেমী মেধাবী তরুণের লক্ষ্য ছিল ভালো রেজাল্ট করে পাশ করা এবং বড় চাকরি করা, কিন্তু কে জানতো তার সব স্বপ্ন এভাবে রক্তাক্ত হয়ে শেষ হয়ে যাবে। 9 ডিসেম্বর ছিল অভিশপ্ত দিন। সেদিন দেরাদুনে ভাই মাইকেল চাকমার সঙ্গে বাইরে বের হয়েছিলেন এঞ্জেল। অভিযোগ অনুযায়ী 6 জনের একটি দল, যাদের মধ্যে 2 জন নাবালকও হঠাৎই তাদের সঙ্গে ঝামেলা শুরু করে। পরিস্থিতি দ্রুত বদলে যায় বর্ণবিদ্বেষমূলক আক্রমণে। প্রত্যক্ষদর্শীরা জানান, 2 বাইকে প্রথমে চাইনিজ এবং মামা বলে সম্বোধন করা হয়। এঞ্জেল বলেছিলেন, আমরা ত্রিপুরার মানুষ, আমরা ভারতীয়, কিন্তু তাতেও থামেনি দুষ্কৃতীরা। পরিস্থিতি বুঝে 2 ভাই সেখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এঞ্জেল তার বাইক স্টার্টও করেছিলেন। ঠিক সেই সময় অভিযুক্তরা আচমকা মাইকেলের মাথায় আঘাত করে। বাইকে বাজাতে এঞ্জেল নামতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ অনুযায়ী অভিযুক্তদের হাতে ছিল ছুরি। এঞ্জেল চাকমাকে ছুরিকাঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এঞ্জেলকে। অপারেশনও হয়। প্রথম দিকে চিকিৎসকদের মনে হয়েছিল এঞ্জেল বেঁচে যাবেন, কিন্তু ধীরে ধীরে অবস্থার অবনতি হয়। তাকে ভেন্টিলেশনে নিতে হয়। হামলার 17 দিন পর গত 26 ডিসেম্বর মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানেন 24 বছরের এঞ্জেল চাকমা। এবার তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না প্রদ্যুৎ কিশোর। মূল অভিযুক্তকে ধরতে পুরস্কার মূল্য ঘোষণার বিষয়টি টেনে উত্তরাখণ্ড সরকারের বিরুদ্ধে খুব উগরে দেন তিনি। বলেন, মামলার প্রধান অভিযুক্তকে ধরিয়ে দেওয়ার মতো বিশ্বাসযোগ্য তথ্য দিলে তিনি নিজের পকেট থেকে 10 লক্ষ টাকা পুরস্কার দেবেন। প্রদ্যুৎ বলেন, উত্তরাখণ্ড সরকার মূল অভিযুক্তদের খোঁজ দিতে মাত্র 25,000 টাকা পুরস্কার ধার্য করেছে, যা অবাক করার মতো বিষয়। তার প্রশ্ন, এঞ্জেল চাকমার জীবনের কি এটাই মূল্য? এটা কি কোনো রসিকতা? একটি রাজ্য সরকার যদি মনে করে একটি জীবন মাত্র 25,000 টাকার, তাহলে সেটা অত্যন্ত লজ্জাজনক। নিজের ঘোষণার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এই টাকা আমি নিজের পকেট থেকেই দেব, কিন্তু আমাদের মানুষের সঙ্গে এভাবে ঠাট্টা করবেন না। এঞ্জেল চাকমা হত্যাকাণ্ড ঘিরে উত্তর পূর্ব ভারত জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। বিশেষ করে দেশের অন্য প্রান্তে পড়াশোনা ও কাজ করতে যাওয়া উত্তর পূর্বের ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও বর্ণবিদ্বেষমূলক আচরণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনায় ইতিমধ্যে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত দেশ ছেড়ে পালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অপরদিকে ত্রিপুরার ছাত্র খুনে সরব রাহুল গান্ধীও দেশের অবমাননা সুর চড়ালেন শশী থারুরও। ক্ষমতার নেশায় বুধ বিজেপি নেতৃত্ব দেশে এমন ঘৃণার পরিবেশ তৈরি করেছে, যেখানে হিংসার ঘটনা স্বাভাবিক হয়ে গিয়েছে মানুষের মধ্যে। ভালোবাসা ও বৈচিত্র্যের দেশ ভারত আজ বিদ্বেষের বিষ বাষ্পে ছেয়ে যাচ্ছে। দেরাদুনে ত্রিপুরার যুবকের খুনের ঘটনায় এভাবেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই ঘটনার জন্য সরাসরি বিজেপির বিদ্বেষের রাজনীতিকে দায়ী করে রাহুল তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, দেরাদুনে এঞ্জেল চাকমা এবং তার ভাই মাইকেলের সঙ্গে যা ঘটেছে তা একটি ভয়াবহ অপরাধ। ঘৃণা রাতারাতি প্রকাশ পায় না। বছরের পর বছর ধরে প্রতিদিন বিশেষ করে তরুণদের মধ্যে টক্সিক বিষয়বস্তু জানানো হচ্ছে। ক্ষমতাসীন বিজেপির নেতৃত্ব যারা ঘৃণাকে প্রশ্রয় দেয়, তারা একে স্বাভাবিক করে তুলেছে। তিনি আরও বলেন, ভারত শ্রদ্ধা ও ঐক্যের উপর নির্মিত, ভয় ও নির্যাতনের উপর নয়। এটি ভালোবাসা ও বৈচিত্র্যের দেশ। আমাদের এমন একটি মৃত সমাজে পরিণত হওয়া উচিত নয়, যেখানে সহভারতীয়দের আক্রমণ করা হলে তারা অন্যদিকে তাকিয়ে থাকবে। ইদানিংকালে রাহুলের সব কিছুতেই বিপরীত মেরুতে অবস্থান নেওয়া দলীয় সাংসদ শশী থারুর অবশ্য এবার সহমত। ত্রিপুরার পড়ুয়ার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কার্যত রাহুলের সুরেই সুর মিলিয়ে শশী থারুরও এদিন তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটি শুধু একটি বিপর্যয় নয়, এটি দেশের অবমাননা। দেশবাসীকে আরও সচেতন ও মানবিক হওয়ার আহ্বান জানিয়ে থারুর আরও লিখেছেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে যেখানে কোনো ভারতীয়কে যেন নিজ মাটিতেই নিজেকে বিদেশি অনুভব করতে না হয়। নিজের দেশের বৈচিত্র্যকে সম্মান এবং স্বীকৃতি দেওয়ার দায়িত্ব আমাদের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।